তামিম, তুই কি আমার কথা শুনবি না? মা, আমি প্রিয়াকে বিয়ে করলে যদি তোমাদের সম্মান বেঁচে যায় তাহলে আমি ওকে বিয়ে করব। কিন্তু মনে রেখো, আমি কখনো ওকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবো না। কজ সে আমার থেকে বয়সে অনেক ছোট। আইরিন বেগমের মুখে হাসি ফুটে উঠল তামিমের কথা শুনে। মনে হলো যেন বুকের উপর থেকে বড় একটা বোঝা নেমে গেল। তামিম কিছুক্ষণ বসে থেকে উঠে নিজের রুমে চলে গেল। আইরিন বেগম খেতে খেতে বললেন, কিন্তু ফ্রেশ হয়ে পরে খাবে বলে চলে গেল। প্রিয়া চল এক জায়গায় যাবো। সকালের ব্রেকফাস্টের টেবিলে বসে প্রিয়াকে বলল রাওনাফ। নাজিম সাহেব, রাওনাফ, মালিয়া আর প্রিয়া একসাথে বসে সকালের নাস্তা করছিল। তখন রাওনাফের হুমায়ুন মামার বাসায় যাওয়ার কথা খেয়াল হলো। মনে হতেই টুক করে কথাটা বলল। নাজিম সাহেব জিজ্ঞেস করলো কোথায় যাবে। তখন রাওনাফ বলল, হুমায়ুন মামা আজকে তার বাসায় যেতে বলেছে মামা। একা একা যেতে ভালো লাগছে না, আর প্রিয়াও তো আমি চলে গেলে বাসায় একা হয়ে যাবে। তাই ভাবলাম যে প্রিয়াকে নিয়ে হুমায়ুন মামার বাসা থেকে ঘুরে আসি। প্রিয়া ওখানে যাবে না। যার মেয়ের জন্য আমার কলিজার টুকরো মেয়েটা এত কষ্ট পেয়েছে, তার বাসায় আমি আমার মেয়েকে যেতে দেব না। খাবার মুখে তুলছিল রাওনাফ, সেই মুহূর্তে মামার কথা শুনে হাত থেকে খাবার নিচে পড়ে গেল। মানে এইসব তুমি কি বলছো মামা? সিয়ার জন্য প্রিয়া কষ্ট পেয়েছে কি করে? আমাকে সব কিছু ঠিক করে বলো মামা। তোমাকে বলেছিলাম না যে সেদিন প্রিয়ার একটা ডাক্তারের সাথে বিয়ে হচ্ছিল? সে আর কেউ নয়, ডক্টর তানিমুল ইসলাম মাহিন, তোর মেডিকেল কলেজের টিচার, আমার বন্ধুর ছেলে। সেদিন সবার সামনে আমার বন্ধু আর তার ছেলে আমার মুখ পুড়িয়ে দিয়েছে, আমার মেয়েটাকে কাঁদিয়েছে। আর এ থেকে সবচেয়ে বেশি দায়ী জানিস? হুমায়ুন। হুমায়ুন আমাদের এই অবস্থার জন্য সব থেকে বেশি দায়ী, কারণ সেদিন ওর মেয়ের জন্যই তামিম প্রিয়াকে আংটি পরায়নি। যেখানে আমার মেয়ের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, সেখানে হুমায়ুনের মেয়ের এঙ্গেজমেন্ট হয়। আর তাই আমার মেয়ে ওই বাড়িতে যাবে না, আর না তুই। এটুকু বলেই নাজিম সাহেব চোখের কোণে জমে থাকা পানিটা মুছে হাত ধুয়ে উঠে গেলেন। খাবার আর খাওয়া হলো না কারোর। রাওনাফ একেবারে চুপ হয়ে গেছে নাজিম সাহেবের কথা শুনে। চোখ কেন জানি পানিতে ডুবে গেল তার। এমনটা তো আশা করেনি সে। হাত ধুয়ে চুপচাপ উঠে রুমে চলে গেল। প্রিয়া পিছন থেকে ডাকলো বারবার, কিন্তু রাওনাফ কোনো রেসপন্স করলো না। স্কুল ড্রেস পরে স্কুলের জন্য রেডি হয়ে গেল প্রিয়া। কয়েকদিন ধরে এত ঝামেলার মধ্যে রয়েছে, স্কুল মিস গেছে অনেক দিন, আর মিস দেওয়া উচিত হবে না কিছুতেই। তাই আজকে সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিক হয়ে নিল। ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে এলো প্রিয়া। গেটের কাছে আসতেই মালিয়া পিছন থেকে ডাকতে শুরু করলো। আপা, গাড়ি দিয়া যাইবেন না আজকা? হ্যাঁ যাব। ড্রাইভার আঙ্কেল কোথায়? ওনাকে গাড়ি নিয়ে আসতে বলো। আচ্ছা। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে বের হলো। প্রিয়া গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই আরেকটা গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। প্রিয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে গাড়িতে উঠতে যাবে। প্রিয়া, আমি তোমাকে স্কুলে পৌঁছে দিব, তুমি আমার সাথে চলো। ঘাড় ঘুরিয়ে দেখে তামিম দাঁড়িয়ে আছে। শরীরের মধ্যে সমস্ত রাগ যেন শিরশির করে উঠল তার তামিমকে দেখে। এই লোকটি তার সামনে কোন মুখ করে এসে দাঁড়ালো? লজ্জা করে না আপনার ওই ম্যাচিওর মুখে আমার নাম উচ্চারণ করতে? তামিম কিছু না বলে প্রিয়ার গাড়ির ড্রাইভারকে ইশারা করে চলে যেতে বলল। ড্রাইভার তামিমের ইশারা পেয়ে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে ফিরে গেল। প্রিয়া আরও রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখন তামিম কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। প্রিয়া, তুমি যা বলার গাড়িতে উঠেই স্কুলে যেতে যেতে বলো, না হলে তোমার স্কুলে দেরি হয়ে যাবে আর ক্লাস মিস করবে। আমি ক্লাস মিস করলে আপনার তাতে কি আসে যায় ডক্টর তামিম? আপনি প্লিজ আমার সামনে থেকে যান। আমি একটা ইম্যাচিওর মেয়ে, প্লাস কুৎসিত দেখতে তো বটেই। সেখানে যদি কেউ দেখে ফেলে আপনি আমার সাথে কথা বলছেন, আবার আমাকে লিফট দিতে যাচ্ছেন, তাহলে তো আপনার মান সম্মান কিছুই থাকবে না, তাই না? প্রিয়া, আসলে ব্যাপারটা তেমন। থাক, আমি আর কিছু জানতে চাই না। কি ভেবেছেন আমি একটা বাচ্চা মেয়ে বলে কি সাধারণ জ্ঞানটুকু আমার থাকবে না? আমি বাচ্চা হলেও ঠিক ততটা বাচ্চা নই। আশপাশের পরিবেশ বোঝার জন্য যথেষ্ট বড় হয়েছি। কথাগুলো অকপটে বলে প্রিয়া হনহন করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এই লোকটাকে তার আর সহ্য হচ্ছে না। বাবার কাছে যখন ওনার সম্পর্কে শুনেছিল, তখন অবচেতন মন কেন জানি ওনার দিকে ঝুঁকে পড়েছিল, খুব করে কাছে টানছিল।
কিন্তু সেদিকে কমিউনিটি সেন্টারে যা হলো, তারপর ওনার প্রতি আর কোনো আকর্ষণ কাজ করতে পারে না। প্রিয়ার এখন শুধু রাগ আর একরাশ ঘৃণা। তামিম পিছন থেকে ডাকতে গিয়েও ও ডাকতে পারল না। বিবেক বাধা দিল তাকে। প্রিয়ার প্রতি যদিও তার কোনো ফিলিংস নেই, ওকে ভালোবাসে না, তারপরও প্রিয়া অমন রুড বিহেভিয়ার তামিম মেনে নিতে পারল না। বুকের বাম সাইডে চিনচিনে একটা ব্যথা অনুভব হতে লাগলো হঠাৎ করেই। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে তামিম গাড়ি নিয়ে প্রিয়ার পেছন পেছন গেল। প্রিয়া বেশ জোরে জোরেই হাঁটছে। ওই লোকটা ড্রাইভার আঙ্কেলকে বাসায় পাঠিয়ে দেওয়ায় এখন ওর হয়েছে যত জ্বালা। হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত যেতে হবে ভাবতেই কান্না পাচ্ছে এখন। আর ক্লাস ধরতে পারবে না হয়তো। প্রিয়া, মানছি আমি তোমাকে অপমান করেছি, কিন্তু তার জন্য এখন ক্ষমা চাইছি আমি। তুমি প্লিজ গাড়িতে উঠে বসো। বাচ্চা মেয়েরা এত জেদি হয় না, সেটা বুঝতে পারো না কেন? প্রিয়ার সামনে গাড়ি থামলো। তামিম ভিতর থেকে আরেকবার ইশারা দিয়ে বলল গাড়িতে উঠে বসতে। আর কোনো উপায় না পেয়ে প্রিয়া বাধ্য মেয়ের মতো চুপ করে উঠে বসলো গাড়িতে। ফার্স্ট ড্রাইভ করছে তামিম। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে স্কুলে পৌঁছে দিতে হবে। স্যার, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল তামিম। পুরো দিন খুব ভালো গেলেও দিন শেষে শ্রেয়ার কথা মনে হলেই মনটা বিষিয়ে ওঠে তার। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে হয়। প্রিয়াকে স্কুলে পৌঁছে দিতে দিতে কম করে হলেও 1000 বার সরি বলছে তাকে। তারপরেও প্রিয়ার কোনো হেলদোল নেই। স্কুলে নামিয়ে দিয়ে হসপিটালে চলে এসেছিল। সারাদিন এই সেই কাজ করতে করতেই গেল। সন্ধ্যায় একটু ফ্রি হয়ে গ্রাউন্ডে এসে দাঁড়িয়েছে, তখন শ্রেয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনের মধ্যে ভেসে উঠল। মুডটাই নষ্ট হয়ে গেল তার। এমনিতে সিগারেট খায় না, কিন্তু আজকে কি মনে করে সিগারেট ধরালো তামিম? সিগারেটের ধোঁয়ার সাথে মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো উঠতে লাগলো মুক্ত হয়ে। শ্রেয়া ওকে ঠকিয়েছে ভাবতেই অবাক লাগে। এত ভালোবাসার পরও শ্রেয়া কি করে পারলো এটা করতে, ভেবে অবাক হয় তামিম। ওর কথা ভাবতে ভাবতে আনমনা হয়ে গেল। ঠিক তখনই কেউ স্যার বলে ডেকে ওঠে। তাকিয়ে দেখে রাওনাপ এসেছে। ওকে দেখে তাড়াতাড়ি করে সিগারেটটা লুকাতে চাইলেও পারল না। ততক্ষণে রাওনাপের দৃষ্টি তামিমের হাতে থাকা আতপোড়া সিগারেটের উপর পড়ছে। বাম হাতটা পেছনে নিয়ে অপ্রস্তুত হয়ে হাসতে হাসতে তারপর বলল, রাউনাফ, তুমি এই সময় এখানে? হ্যাঁ আমি দেখতে এলাম প্রিয়াকে কে অপমান করে। শ্রেয়ার থেকে আঘাত পেয়ে আমার স্যারের ঠিক কতটা অধপতন হয়েছে। এখন দেখছি বেশ ভালোই অধপতন হয়েছে এই ব্যক্তির। তা স্যার কেমন লাগছে এখন? তামিম রাওনাফের কথা শুনে রীতিমতো চমকে উঠল। রাওনাফ প্রিয়া আর চেয়ার ব্যাপারে জেনে গেছে কিভাবে? এত অবাক হবেন না স্যার, প্রিয়া আর শ্রেয়া দুজনেই আমার কাজিন, মামার মেয়ে। আর আমি আপনাকে বিশেষ কিছু বলবো না। আগে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি তার শাস্তি পেয়ে গেছেন। আপনি প্রিয়াকে সবার সামনে অপমান করছিলেন চেয়ার জন্য, কিন্তু এরপর আপনি ওর থেকেই ঠকে গেছেন। সবার সামনে আপনার চরিত্র কুলসিত হয়েছে। এরপর আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার। তবে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি কি করে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, যেখানে আপনি আগে থেকেই শ্রেয়াকে ভালোবাসেন? বাবার জোরাজুরিতে রাজি হয়েছিলাম। রাওনাফ আর কিছু বলল না। তামিমের দিকে তাকাতেও তার কেমন যেন কষ্ট হচ্ছে। চেহারার একে হাল করেছে এই কয়দিনে। তামিমের প্রতি রাওনাফের মনে আগে থেকেই একটা সফট কর্নার ছিল। ওর হাসির প্রতি বারবারই ঘায়েল হয়েছে সে। প্রথম থেকেই তামিমকে মনে মনে প্রচণ্ড ভালোবাসে রাওনাফ, কিন্তু সেটা কখনোই প্রকাশ করেনি। বিকজ রাওনাফ সহ পুরো কলেজের সবাই জানে তামিম স্যারের গার্লফ্রেন্ড আছে। ল্যাবরেটরিতে যখন ক্লাস নিত তামিম, কোনো এক্সপেরিমেন্ট বুঝিয়ে দিতে যেত, তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা রাওনাফের ছিল নিত্যদিনের অভ্যাস। 5 ফুট 11 ইঞ্চির মানুষটি যখন গ্রাউন্ডে স্টুডেন্টদের সাথে ভলিবল খেলতো, তখন আর সবাই বিপক্ষে অবস্থান করলেও রাওনাফ সবসময় তামিমের সাপোর্টে। ওর সাথে দেখা করতে গেলেই লজ্জায় কুঁকড়ে যেত, কথাও বের হতো না মুখ দিয়ে। সেজন্য সবসময় ওর সামনে চুপ করে থাকতো। ক্লাসের স্বাভাবিক কথাটুকু বলতে পারতো না লজ্জায়। কালো শার্টের উপর সাদা অ্যাপ্লন, উজ্জ্বল শ্যামবর্ণের তামিম সবসময় রাওনাফের মনের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আর আজ সেই তামিম স্যারকে এই ছন্নছাড়া অবস্থায় দেখে রাওনাফের অবিশ্বাস্য রকমের কষ্ট হচ্ছে। ভালোবাসা কেন এত কষ্ট দেয়?
স্যার যাকে ভালোবাসতো সে স্যারকে কষ্ট দিয়েছে, আর স্যার তার ভালোবাসাকে। তার কলঙ্কিত প্রেমের উপন্যাসের রচয়িতা যে শুধুমাত্র তামিম স্যার, সেটা স্যার কখনো বুঝতে চায়নি, বুঝেওনি। প্রেমের এত জ্বালা সেটা আগে যদি জানতো রাউনাফ,